আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো 3 দিনের মাথায় কবর খুঁড়ে তোলা হলো মহিলার লাশ। চাঞ্চল্য হাইলাকান্দির বন্দুক মারায়, গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ পলাতক স্বামী। জানাজা করে সমাহিত করার 3 দিনের মাথায় কবর খুঁড়ে রহিমা বেগম নামের এক মহিলার লাশ তোলা হলো হাইলাকান্দির বন্দুক মারায়। ঘটনা মঙ্গলবারের। জানা গেছে বছর 30-এর গৃহবধূ 3 সন্তানের জননী রহিমা বেগম লস্কর গত শনিবার মাঝরাতে স্বামীর ঘরে আচমকা মারা যান। ইসলামী রীতি অনুযায়ী কাফন দাফন করার আগে লাশটিকে স্নান করানোর সময় মহিলার গলায় ও শরীরের অন্যান্য স্থানে আঘাত ও তাজা রক্তের চিহ্ন থাকা এ নিয়ে সন্দেহ দেখা দেয়। 3 সন্তানের জননী রহিমা বেগমের গলায় ফাঁস লাগিয়ে নাকি হত্যা করা হয়েছে, এ নিয়ে শুরু হয় এলাকা জুড়ে নানা গুঞ্জন। তবে খুনের অভিযোগ চাউর হলে রবিবার মহিলার স্বামীর বাড়ির কবরগাহে সমাহিত করা হয় মরদেহ। তবে গুঞ্জন থেমে থাকেনি। মহিলার মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটনে তার বাবার বাড়ির লোকেরা পুলিশের দ্বারস্থ হন। বোনকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উত্থাপন করে রহিমার স্বামী হুসেন আহমেদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন ভাই কমরুল ইসলাম বড়ভূঁইয়া। তাদের বাড়ি হাইলাকান্দি জেলার বন্দুকমারা RA 5ম খণ্ডে। অভিযোগ মতে বোনের সঙ্গে প্রেম করে আজ থেকে প্রায় 10-12 বছর আগে পালিয়ে নিয়ে বিয়ে করেছিল হুসেন আহমেদ। এর মধ্যে 2 ছেলে ও 1 কন্যা সন্তানের জন্ম হয় তাদের। কিন্তু স্বামীর ঘরে দাম্পত্য জীবন খুব সুখে শান্তিতে কাটছিল না রহিমার। স্বামীর হাতের বেদরক মার খেতে হতো, স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই তুমুল ঝগড়া হতো। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বিচার বৈঠক হয়েছে। গত শনিবার মাঝরাতে সুস্থ থাকা অবস্থায় স্বামীর ঘরে আচমকা মৃত্যু ঘটে রহিমার। মৃত্যুর খবর চাউর করেন রহিমার স্বামী হুসেনি। পরদিন রবিবার মরদেহ সমাহিত করার পর এ নিয়ে ভাই কমরুল ইসলাম হাইলাকান্দি সদর থানায় দায়ের করেন এক এজাহার। এজাহারে খুনের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে নামে পুলিশ। এরপরই মঙ্গলবার হাইলাকান্দি সদর পুলিশের সহযোগে বন্দুকমারা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে কবর খুঁড়ে মহিলার লাশ তুলে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠায়। বুধবার মহিলার লাশের ময়নাতদন্ত হয় SK রায় সিভিল হাসপাতালে। পরে পরিবারবর্গের হাতে লাশ সমঝে দেয় পুলিশ। এ নিয়ে মৃতার ভাই কমরুল ইসলাম বড়ভূঁইয়া সংবাদ মাধ্যমে জানান, বোন রহিমা এদিন রাতে রান্নাবান্না করে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করেন। আচমকা রাত 11টায় বোন মারা গেছেন বলে তাদের খবর দেওয়া হয়, কিন্তু বোনের মুখ দেখতে দেওয়া হয়নি। লাশের গোসলের সময় গলায় ও শরীরে আঘাতের দাগ দেখে তাদের সন্দেহ হয়। এ নিয়ে এজাহার দায়ের করার আগেই কাফন দাফন করে কবরস্থ করা হয়ে যায়। তার অভিযোগের ভিত্তিতে বোনের লাশ কবর খুঁড়ে তুলে বুধবার ময়নাতদন্ত করা হয়েছে। বোনকে খুন করার অভিযোগে ভগ্নিপতি হুসেন আহমেদ মজুমদারের ফাঁসি চান তিনি। এদিকে PM রিপোর্টে রহিমা বেগমের মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসার অপেক্ষায় বন্দুকমারাবাসী। অপরদিকে বন্যাত্রাণ পশু খাদ্য বন্টনে অনিয়ম, তদন্ত চাইলেন কাটিগড়ার বিধায়ক। বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী ও পশু খাদ্য বন্টনে অনিয়ম হচ্ছে কাটিগড়ায়, চলছে রাজনীতিও। এমন অভিযোগ কোনো সাধারণ বানবাসীর নয়, খুদ কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের চাইলেন তদন্ত। ভারত বাংলা সীমান্তের বিকল স্লুইস গেট নিয়ে বিধানসভায় সরব হওয়ার হুঙ্কারও দেন তিনি। বছরের 3য় দফার বন্যায় এখনও জলে টাইটুম্বুর কাটিগড়ার বিভিন্ন এলাকা, শতাধিক গ্রাম এখনও বন্যার জলে প্লাবিত রয়েছে। বন্যাক্রান্ত এলাকায় দেখা দিয়েছে তীব্র পশুখাদ্য সংকট, পানীয় জলের অভাব। আর এই অবস্থার মধ্যে উত্থাপিত হলো ত্রাণ সামগ্রী এবং পশুখাদ্য বন্টনে অনিয়মের অভিযোগ। অভিযোগটি উত্থাপন করলেন খুদ কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। কদিন থেকেই বন্যার জলে প্লাবিত কাটিগড়ার বিভিন্ন এলাকা নৌকায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। বানবাসী মানুষের পাশে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শুনছেন, সাধ্যমতো সাহায্য সহযোগিতাও করছেন। বানবাসীদের হাতে তুলে দিচ্ছেন পানীয় জলের বোতল, বিস্কুট সহ জল পরিশোধক ঔষধ। বানবাসীদের খোঁজ নিতে ইতিমধ্যে জগদীশপুর, তিনটিকড়ি সহ বিহাড়া, বুরুঙ্গা, সেউতিজিপির বিভিন্ন গ্রামে গিয়েছেন। বুধবার হরিনগর জিপির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি, মানুষের অভাব অভিযোগ শুনেন। এরই ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গুরুতর কিছু অভিযোগ উত্থাপন করেন বিধায়ক। বলেন, প্রতিটি এলাকায় তীব্র পশুখাদ্য সংকটের কথা সামনে আসছে। পশুখাদ্যের জন্য কার্যত হাহাকার অবস্থা। কিছু কিছু এলাকায় যৎ সামান্য পশুখাদ্য বন্টন করা হয়েছে, কিন্তু সরকারিভাবে ইতিমধ্যে 350 কুইন্টাল পশুখাদ্য এসেছে কাটিগড়ায়। এত পশুখাদ্য কোথায় গেল, এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি। বিধায়ক বলেন, এ নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে জেলা কমিশনারের কাছে যাবেন। এছাড়া আরও পশুখাদ্য যাতে কাটিগড়ার জন্য পাঠানো হয়, এ নিয়েও ডিসির সঙ্গে কথা বলবেন তিনি। বানবাসীদের মধ্যে যথাযথভাবে ত্রাণ সামগ্রী বন্টন হচ্ছে না বলেও অভিযোগ করেন বিধায়ক।
বলেন কোনো কোনো জায়গায় যথেষ্ট কম পরিমাণে ত্রাণ সামগ্রী বন্টন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বানবাসী মানুষ। এছাড়াও যেখানে ত্রাণের কোনো প্রয়োজন নেই সেই এলাকায়ও পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী, অথচ কিছু কিছু বন্যাক্রান্ত এলাকা পাচ্ছে না ত্রাণ সামগ্রী। এই দুর্যোগপূর্ণ সময়ে ত্রাণ নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার কথায় এই সময় রাজনীতির নয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষকে সাহায্য করার সময়। তিনি বলেন ভারত বাংলা সীমান্তে থাকা একাধিক স্লুইস গেট বিকল থাকার জন্যই বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। হাওর এলাকার মানুষের অভিযোগ অন্তত এমনটাই, ফলে এই বিষয়ে বিধানসভায় উত্থাপন করবেন। কাটিগড়ার বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরব হবেন, ত্রাণ ও পশুখাদ্য বন্টন নিয়ে তদন্ত চাইবেন। বিধায়ক বলেন কাটিগড়ার জন্য 200 কোটি টাকার প্যাকেজ চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে যাবেন তিনি, অভিভাবক মন্ত্রীর সঙ্গেও কথা বলবেন। তার কথায় বন্যার ফলে যেভাবে মানুষের ক্ষতি হয়েছে বা হচ্ছে তাতে বন্যাক্রান্ত অঞ্চলের মানুষের আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়বে। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন হরিনগর জিপির প্রাক্তন সভাপতি রাহিদ আহমেদ বড়ভূইয়া, ব্লক কংগ্রেস নেতা নিখিলেশ দেব, রুকন উদ্দিন তালুকদার সহ দলীয় কর্মীরা। অপরদিকে লোকসভা নির্বাচনে ইউডিএফের ভরাডুবি, ডানাছাটা হচ্ছে সাজুর। সুনাইর বিধায়কের উপর আর আস্থা নেই আজমলের। যেমনটা আশঙ্কা করা হয়েছিল ঠিক তেমনটাই হতে যাচ্ছে এআইইউডিএফের অন্দরমহলে। ডানাছাটা হচ্ছে সুনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়ার। দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের বক্তব্য থেকে অন্তত একথা স্পষ্ট, করিমউদ্দিনের উপর মাত্রাতিরিক্ত বিশ্বাসেই যে দলের সর্বনাশ হয়েছে তা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন আজমল। সম্প্রতি হজ পালন করে গুয়াহাটি ফিরেছেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল, আর গুয়াহাটি ফিরে যেন অ্যাকশন মুডে বদরুদ্দিন। লোকসভা নির্বাচনে তার এবং দলের ভরাডুবির জন্য সাজুর উপর মাত্রাতিরিক্ত বিশ্বাসী যে কাল হয়েছে তা নিয়ে এক প্রকার নিশ্চিত তিনি। ফলে মিডিয়া রেখে আজমল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এখন থেকে দলের সব বিষয় তিনি এবং হাফিজ বশির আহমেদ কাসিমি দেখবেন। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি হচ্ছে করিমউদ্দিন বড়ভূইয়ার ভবিষ্যৎ? লোকসভা নির্বাচনের পরে সাজুকে নিয়ে দলের ভেতরে বাইরে বিতর্কের সৃষ্টি হয়েছিল। দলের ভরাডুবির জন্য সাজুকেই দায়ী করেছিলেন সবাই। দলীয় সূত্র মতে গত বিধানসভা নির্বাচন থেকে হঠাৎ দলে গুরুত্ব বাড়তে শুরু হয় করিমউদ্দিন বড়ভূইয়ার। সুপ্রিমো বদরুদ্দিন আজমলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে হঠাৎ দলের শেষ কথা হয়ে উঠেন সাজু। সূত্রটি জানায় রহস্যজনক কারণে গত কয়েক বছর থেকে সাজুকে মাত্রাতিরিক্ত বিশ্বাস করতেন আজমল। যে কোনো বিষয়ে সাজুর উপর অগাধ আস্থা ছিল সুপ্রিমোর। ফলে এক সময় দলের ভেতরে বাইরে ব্যাপক প্রভাবশালী হয়ে ওঠেন সুনাইর বিধায়ক। যে কোনো বিষয়ে তার সিদ্ধান্তই দলে চূড়ান্ত বলে গণ্য হতো। এমনকি তার কথায় চলতে শুরু করেন খুদ আজমলও। অন্যদিকে সাজুর অতিরিক্ত বাড়বাড়ন্তে এক সময় দলের ভেতরে কুণ্ঠাসা হয়ে পড়েন বহু সিনিয়র বিধায়ক। ফলে দলের ভেতরে চলতে থাকে সাজুরাজ। সূত্রটি জানায় এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু ক্ষমতার বহর সাজুকে এক সময় এমন পর্যায়ে পৌঁছে দিয়েছিল যে তার গতিবিধি নিয়ে সন্দেহ শুরু হয় এআইইউডিএফ নেতা কর্মীদের মধ্যে। কোথায় কোথায় সরকার পক্ষের সমর্থন করা, নির্বাচনের পূর্বে এসকর্ট গাড়ি নিয়ে ঘোরাফেরা সহ বেশ কিছু ঘটনা প্রবাহে সাজুর অবস্থান নিয়ে সবার মনে সন্দেহের সৃষ্টি হয়। এমনকি সাজুর এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ জনতাও। ফলে খুব দ্রুত এর প্রভাব দলের ভোট ব্যাংকেও পড়তে শুরু হয়, যার ফলশ্রুতিতে লোকসভা নির্বাচনে ভরাডুবি হয় আজমলের দলের। আর নির্বাচনে এই শোচনীয় পরাজয়ের পর সাজুর অবস্থান নিয়ে দলের ভেতরেই প্রশ্ন উঠেছিল। এবার কিছু একটা হবে বলে আশাবাদী ছিলেন দলীয় নেতা কর্মীরা। সূত্রটি জানায় সাজুর সব কর্মকাণ্ড আজমলের কানে দিয়েছেন দলীয় নেতারা। আর আজমল নিজে থেকেই খবরাখবর নিয়ে যে তথ্য সংগ্রহ করেছেন এতে তিনিও নিশ্চিত হয়েছেন যে সাজুর উপর মাত্রাতিরিক্ত বিশ্বাসী কাল হয়েছে তার। ফলে তিনি ও হাফিজ বশির আহমেদ কাসিমি ছাড়া আর কাউকে দলের লাগাম যে আর দিচ্ছেন না তা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন বদরুদ্দিন আজমল। অপরদিকে নির্বাচনে দল বিরোধিতা ৩৫ জনের নোটিশ প্রদেশ কংগ্রেসের। প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয়ে রাজীব ভবনে বুধবার নবগঠিত অনুশাসন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সভাপতি ভূপেন বোরার উপস্থিতিতে। বৈঠকে অনুশাসন কমিটির অধ্যক্ষ নৃপেন ঠাকুরিয়া, সহ অধ্যক্ষ ববিতা শর্মা এবং সদস্য সচিব আইনজীবী সিরাজুল হোসেন শইকিয়া উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত লোকসভা নির্বাচনে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হওয়া সদস্যদের নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচনে দল বিরোধী কার্যকলাপে জড়িত রয়েছেন বলে প্রদেশ কংগ্রেস কমিটি এখন পর্যন্ত ৬টি জেলা থেকে ৩৫টি অভিযোগ লাভ করেছে।
এই অভিযোগগুলি নিরীক্ষণের পর অনুশাসন কমিটি সংশ্লিষ্ট জেলাগুলি ভ্রমণ করবে এবং অভিযোগের সত্যতা যাচাই করবে। সংগ্রহ করা হবে যাবতীয় তথ্য। এরপরই অভিযোগের সবিশেষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেরণ করা হবে। এদিকে অন্য এক নির্দেশে প্রদেশ সভাপতি ভূপেন বোরা বলেছেন, যেসব জেলায় গত লোকসভা নির্বাচনে দলীয় কর্মী বা নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে, সেটা যাতে আগামী 25 জুলাইয়ের মধ্যে প্রদেশ কংগ্রেসের কাছে জমা দেওয়া হয়। কেউ অভিযোগ জানাতে চাইলে সরাসরি ডিএসি চেয়ারম্যানের কাছে জানাতে পারবেন। প্রয়োজনে assam.pccdse@gmail.com এই ইমেল আইডিতে অভিযোগ জানানো যাবে। তবে নির্দিষ্ট সময়ের পর আর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। অপরদিকে বরাক সফরে আসছেন জনস্বাস্থ্য, কারিগরি ইত্যাদি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। আজ বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দির সফরসূচি নিয়ে দুপুর 2:30 শিলচর এসে পৌঁছাবেন। শিলচর পৌঁছে বিকেল 4:15 তিনি জেলা কমিশনারের কার্যালয়ে যাবেন এবং পরে জেলা বিজেপির কার্যালয়েও যাওয়ার কথা রয়েছে। পরদিন শুক্রবার 12 জুলাই সকাল 8:30 তিনি হাইলাকান্দির উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে জেলা কমিশনার কার্যালয়ে এবং পরে বন্যার্তদের আশ্রয় শিবির পরিদর্শন করার কথাও রয়েছে। ওই দিন দুপুর 12টায় তিনি করিমগঞ্জ যাবেন এবং সেখানে অনুরূপ কার্যসূচিতে অংশ নিয়ে পরদিন আবার শিলচরে ফিরে আসবেন। আগামী 13 জুলাই মন্ত্রী বিমানযোগে আবার গুয়াহাটি ফিরে যাবেন। অপরদিকে শিলচর বার অ্যাসোসিয়েশনের সভায় হাইকোর্টের বিচারপতি সুমন শাম শিলচর বার অ্যাসোসিয়েশনের 150তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় নির্মাণের চেতনা আপলোড করতে বার এবং বেঞ্চের ভূমিকার শীর্ষক বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার শিলচর বার অ্যাসোসিয়েশনের বিল্ডিং চত্বরে আয়োজিত সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌহাটি হাইকোর্টের বিচারপতি সুমন শাম, হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, এলডি সুভাষচন্দ্র বিশ্বাস, শিলচর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি রায় সহ নবীন প্রবীণ আইনজীবীরা। এদিন মঞ্চে উপবিষ্ট সবাইকে উত্তরীয় সহ স্মারক হাতে তুলে দিয়ে সম্মান জানান বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এরপর স্বাগত বক্তব্যে সম্পাদক নীলাদ্রি রায় বলেন, শিলচর বার অ্যাসোসিয়েশন আসামের আইনজীবীদের কাছে এক গুরুত্বপূর্ণ বার অ্যাসোসিয়েশন। মুখ্য অতিথি গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সুমন শাম বক্তব্যের প্রথমে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভারতীয় নির্মাণের চেতনা আপলোড করতে বার এবং বেঞ্চের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই শিলচরের সঙ্গে জড়িয়ে থাকা পুরনো স্মৃতিগুলো তুলে ধরেন। অপরদিকে বাঁশকান্দি পিএইচসিতে রোগীকে দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ চোখের ঔষধ, চাঞ্চল্য। ফের বিতর্কে জড়ালো সরকারি চিকিৎসা ব্যবস্থা। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা লক্ষ্মীপুর মহকুমার বাঁশকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ চোখের ঔষধ। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গেছে, মঙ্গলবার চোখের সমস্যা নিয়ে বাঁশকান্দি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে গিয়েছিলেন গোবিন্দপুর 3য় খণ্ডের মহিলা আক্তারা বেগম লস্কর। চিকিৎসক চোখ পরীক্ষা করে তাকে 3টি ঔষধের নাম লিখে দেন। পরে তিনি ওই কেন্দ্রের ঔষধের কাউন্টারে যান, কিন্তু 3টির মধ্যে 2টি পাননি। 2টি ওষুধ বাইরে থেকে কেনার পরামর্শ দিয়ে একটি জেন্টামাইসিন ড্রপ তাকে দেওয়া হয়, আর তখনই ধরা পড়ে এটি মেয়াদ উত্তীর্ণ। আক্তারের ভাই শাহরুল আলম লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থাকে মানুষ ঈশ্বর মনে করেন। চিকিৎসা ব্যবস্থা মানব জীবনে অতি গুরুত্বপূর্ণ পরিষেবা। যদিও বাঁশকান্দি চিকিৎসালয় মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে, মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। যে ড্রপটি দেওয়া হয়েছে সেটির মেয়াদ লেখা রয়েছে 2023 সাল। না দেখে এই ড্রপটি ব্যবহার করলে চোখে জটিলতা সৃষ্টি হতো, তখন কে নেবে এর দায়? এই প্রশ্ন তুলেন তিনি। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থায় মানুষের জীবন সুরক্ষিত রাখতে এর উপযুক্ত তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য কাছাড়ের জেলা কমিশনারের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। উল্লেখ্য, বাঁশকান্দি হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। চিকিৎসা পরিষেবায় বিভিন্ন সময়ে নানা অভিযোগের আঙ্গুল উঠেছে, কিন্তু সরকারি তরফে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।